সালাম আলাইকুম। আমরা বার কাউন্সিলের আসন্ন লিখিত পরীক্ষার বার বিজিএস এর সকল প্রশ্নগুলো দেখার চেষ্টা করেছি ইতিমধ্যে ক্লাসে। এখন আমরা স্পেশালি কিছু প্রশ্ন দেখার চেষ্টা করছি যেগুলো হয়তো আসতে পারে। আসলে সাজেশন বলতে কিছু নাই, তারপরেও আমরা বলছি যে গত ক্লাসে যে আপনারা আদেশ 5 দেখবেন, আদেশ 6 দেখবেন, 7 দেখবেন, হয়তো একটুখানি করে 8 দেখলেন, 9 দেখলেন, এরপরে 14 দেখলেন, 17 দেখলেন, একটু 20ও একটু হালকা করে দেখলেন, 26 দেখলেন, হ্যাঁ 38 দেখলেন, 39 দেখলেন, 40 দেখলেন, 41 দেখলেন, 43 দেখলেন। এগুলো আদেশ থেকে একটু করে দেখবেন। এরপরে ধারা কোনগুলো দেখবেন? ধারা দেখলেন আহ সিভিল কোডস অ্যাক্ট 1887 এর আপনার 3 ধারা, 18 ধারা, 19 ধারা, 20 ধারা, 21 ধারা, এগুলো সিভিল কোডস অ্যাক্ট 1887 এর ধারা। এরপরে আমরা দেওয়ানি কার্যবিধির ধারা দেখবেন 6, 9, 10, 11, তারপরে 12, 15 থেকে 24, এরপরে 27, 32, এরপরে হলো আপনার ধরেন ডিগ্রি জারি থেকে কয়েকটা ধারা দেখতে পারেন, একটু লেস ইম্পর্টেন্ট, জায়গাটা জটিল। এরপরে হচ্ছে ধরেন 35, 35-এর ক খ একটু দেখলেন। এরপরে 96 দেখলেন, 89-এর ক দেখলেন, 88 দেখলেন, 104 দেখলেন, 107 দেখলেন, 144 একটু দেখলেন, 151, 52, 53 একটু দেখলেন। তাইলে মোটামুটি একটা ভালো কাভারেজ হয়ে যায়। হ্যাঁ, তো সাজেশন আসলে শর্ট করে সাজেশন নিয়ে লাভ নাই। আগে যেভাবে প্রিলি ভিত্তিক পড়াশোনা করেছেন ওইভাবে পড়তে থাকেন। প্রশ্ন আনকমন আসলেও আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা দেখি যে কিছু একটা প্রবলেমেটিক প্রশ্ন দেখার চেষ্টা করি। দেখেন, খাদিজা একটি জমি হতে 1/2/2010 তারিখে করিমকে উচ্ছেদের হুমকি দেয়, কিন্তু করিম 1/3/2010 খাদিজা কর্তৃক উক্ত জায়গা হতে বেদখল হয়। তারপরে পরবর্তীতে করিম, সরি, খাদিজা এর বিরুদ্ধে দেওয়ানি মামলা হয়। খাদিজা একটি আর্জি খারিজের দরখাস্ত দাখিল করে মোকদ্দমাটি তামাদিতে বারিত। উক্ত দরখাস্তে আপনার সিদ্ধান্ত কি হতে পারে ব্যাখ্যা করুন। উক্ত দরখাস্তে আমার সিদ্ধান্ত হচ্ছে উক্ত মোকদ্দমাটা খারিজযোগ্য নয়, অর্থাৎ রক্ষণীয়। তামাদি আইনের 142 অনুযায়ী 12 বছরের মধ্যে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারে। তারপরে দেখেন, করিম খাদিজা এর সাথে 2023 সালের জুন মাসের 20 তারিখ এই মর্মে চুক্তি সম্পাদন করে যে খাদিজা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে জমি বিক্রির অনুমতি পাওয়ার 3 মাসের মধ্যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করে দিবে। কিন্তু খাদিজা 15 দিন পর অনুমতি পায়, কিন্তু চুক্তি অনুসারে দলিল সম্পাদন করে দেননি। আগস্ট মাসের 30 তারিখে করিম চুক্তি বলবতের মামলা দায়ের করে এবং 3 মাস শেষ হওয়ার পূর্বে মামলাটি দায়ের করায় বিধায় আদেশক্রমে আদালত 21 সেপ্টেম্বর আর্জি বাতিলের নির্দেশ দেয়। এই ক্ষেত্রে করিমের প্রতিকার কি? বিচারিক আদালতে আর্জি বাতিলের যথাযথতা নিরূপণ করুন। বিচারিক আদালত আর্জি বাতিলের নির্দেশটি সঠিক, মানে নির্দেশটি ঠিক হবে না, কারণ অবৈধ হবে। কারণ করিম যদি নির্ধারিত 3 মাস শেষ হওয়ার আগে আবেদন করে, কিন্তু মোকদ্দমা চলাকালীন সময়ে উক্ত নির্ধারিত 3 মাস অতিক্রম হয়ে গেছে এবং আদালত 3 মাস শেষ হওয়ার আগে পর শেষ হয়ে যাওয়ার পর আদেশ দেওয়ায় উক্ত আদেশ অবৈধ। কারণ দেওয়ানি কার্যবিধির ধারা 2-এর 2 আর্জি খারিজ, আর্জি বাতিল ডিগ্রি হিসেবে গণ্য হওয়ায় 96 দ্বারা আপিল করতে পারবে এবং আদেশ 7 বিধি 13 অনুসারে আর্জি দায়ের করতে, নতুন করে আর্জি দায়ের করতে পারবে এবং মামলা চলাকালীন সময়ে মোকদ্দমার কারণ উদ্ভব হয়ে থাকলে আর্জি খারিজ করা যাবে না এবং নির্দিষ্ট সময়ের পূর্বে দাখিল করা মামলাটি প্রিমেচিওর হওয়া সত্ত্বেও মামলা চলাকালীন সময়ে ত্রুটি দূর হওয়ায় আর্জি বাতিল সঠিক হবে না।
এরপর দেখেন, বাদী একটি পদে নিয়োগের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইভা বোর্ডেও তাকে নিয়োগ প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ করে ওই পদে সে নিয়োগ পাওয়ার অধিকারী মর্মে একটা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন। উল্লেখ্য যে ইতিমধ্যে অন্য একজনকে ওই পদে নিয়োগ করা হয়েছে। উক্ত বাদী দায়েরকৃত মামলাটি রক্ষণীয় কিনা? উক্ত মোকদ্দমাটি রক্ষণীয় নয়, বাদীর আইনগত কোনো অবস্থান নেই। মামলাটি দেওয়ানি কার্যবিধির 9 ধারা অনুসারে উক্ত ব্যক্তির আলোচ্য ক্ষেত্রে কোনো ধরনের পদের অধিকার সৃষ্টি হয়নি, সুতরাং মামলাটি রক্ষণীয় নয়। এরপর দেখেন, করিম একটি পল্লী কৃষক উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজমেন্ট কমিটি নির্বাচনে চ্যালেঞ্জ করে দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন এবং খাদিজা উক্ত মামলার আর্জি খারিজের দরখাস্ত দায়ের করে। উক্ত দরখাস্তটি মঞ্জুরযোগ্য কিনা? এখানে খাদিজা এই দরখাস্তটি মঞ্জুরযোগ্য, অর্থাৎ আর্জি বাতিল হবে, কারণ তর্কিত বিষয়টির উপর সিদ্ধান্ত গ্রহণের বিধান সমবায় আইনের আছে এবং সেই বিধান অনুযায়ী প্রতিকার প্রার্থনা করতে পারে। এরপরে করিম ও খাদিজা এর মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়। উক্ত চুক্তির শেষ ক্লজে উল্লেখ ছিল তাদের মধ্যে কোনো বিরোধ উত্থাপিত হলে তারা বিষয়টি নিষ্পত্তির জন্য আরবিট্রেশন কাউন্সিলে প্রেরণ করবেন। পরবর্তীতে খাদিজা উক্ত বিধান থাকা সত্ত্বেও দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করে। উক্ত মোকদ্দমার রক্ষণীয়তা সম্পর্কে আলোচনা করুন। তাহলে আইনগত কার্যধারায় কোনো বাধা প্রদান করা যাবে না, কন্ট্রাক্ট অ্যাক্ট 28 ধারায় উল্লেখিত। তবে দুই পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তির মধ্যে সালিসি কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির কোনো বিধান সংযোজিত হলে সেই বিধান অনুসারে উক্ত বিরোধ নিষ্পত্তি করতে হবে। সুতরাং উক্ত বিধান থাকা সত্ত্বেও খাদিজা দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করা আইনের ব্যর্থই ঘটেছে, অর্থাৎ ক্লজের নিয়ম অনুসারে উক্ত বিরোধী সালিসি কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। দেওয়ানি আদালতে উক্ত মোকদ্দমা রক্ষণীয় নয়। এরপরে দেখেন, করিম নামক আচ্ছা একটা আদালতে নিকট একটি মোকদ্দমা মামলা আর্জি হতে প্রতীয়মান হয় যে মামলাটি আর্জি বাতিলযোগ্য, কিন্তু 7-11 বিধিতে যে কারণগুলো উল্লেখ আছে কোনোটি প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে আদালত কি নিজ ক্ষমতা বলে আর্জি বাতিল করতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখ করে উত্তর দিন। যখন বিধিবদ্ধ আইন যখন নীরব থাকে তখন দেওয়ানি কার্যবিধির 151 ধারা প্রয়োগ করা হয়, অর্থাৎ আদালত নিজ ক্ষমতা বলে আর্জি বাতিল করতে পারবে 151 ধারা প্রয়োগ করে। 151 ধারা অনুযায়ী আদালত উক্ত আর্জি বাতিল বা খারিজ করতে পারবে। এর পরবর্তীতে দেখেন, সেট অফ এর বিধানসমূহ 8 অনুসারে ব্যাখ্যা করুন। তাইলে আদেশ 8 বিধি 6 বলা আছে সেট অফ, অর্থাৎ পারস্পরিক দায় পরিশোধ। বাদী কর্তৃক দায়েরকৃত অর্থ আদায়ের মোকদ্দমায় অর্থ সমন্বয় করার জন্য বিবাদী কর্তৃক লিখিত আবেদন। সেট অফের কি শর্ত আছে? মোকদ্দমাটি অর্থ পুনরুদ্ধার হতে হবে, উক্ত অর্থের পরিমাণ সুনির্দিষ্ট হতে হবে, আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে, আদালতের আর্থিক এখতিয়ারের মধ্যে হতে হবে। সেট অফের দাবি উত্থাপন করার সময়সীমা প্রথম শুনানির সময়, প্রথম শুনানির পর আদালত অনুমতি দিলে। সেট অফের আইনগত বা সাক্ষ্যগত মূল্য, সেট অফের দাবি আর্জির ন্যায় গণ্য হবে, আইন অনুযায়ী কোর্ট ফি দিতে হবে। এবং আদেশ 21 বিধি 19 কাউন্টার ক্লেইমের কথা বলা আছে এবং কাউন্টার ক্লেইমের মধ্যে আপনার হলো সেট অফ থাকে। পরবর্তীতে আর্জি জবাব বলতে, পরবর্তী আর্জি জবাব বলতে কি বুঝেন? পরবর্তী আর্জি জবাব দাখিল আদালত অনুমতি প্রদানের ক্ষেত্রে আদালত কি কি বিষয়ে আলোচনা করবেন? তাহলে আদেশ 8 বিধি 9 পরবর্তী আর্জি জবাব মূলত আর্জি জবাবের এই সংশোধিত রূপ। সাধারণত আর্জি দাখিলের পর মূল ঘটনা সম্পর্কিত নতুন কোনো ব্যাখ্যা বা পূর্বের বক্তব্যের একটা বিস্তারিত বিবরণ প্রদান করা, তবে এটাকে সংশোধনী বলা যাবে না, নতুন কোনো নালিশের কারণ সম্পর্কিত হবে না। এরপর দেখেন, আর্জি বা অতিরিক্ত জবাব দাখিলের অনুমতি প্রদানের ক্ষেত্রে আদালত কি কি বিষয়গুলো বিবেচনা করবেন? যদিও বাদী কর্তৃক বিবাদীর লিখিত জবাবের কোনো অভিযোগের উত্তর প্রদানের আবশ্যকতা নেই, কিন্তু উক্ত বিষয়ে বাদী কর্তৃক প্রত্যক্ষ সাক্ষ্য প্রদান করতে হলে বাদীর আর্জিটি অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ মূল প্লিডিংস এর সাথে অসঙ্গতিপূর্ণ বিবৃতি প্রদান করতে পারে না। এই ধরনের পরবর্তী আর্জি জবাব দাখিলের অনুমতি ক্ষেত্রে সময় নির্ধারণ করে দিবেন। সময় নির্ধারণ করে না দিলে আদেশ 6 বিধি 18 অনুযায়ী 14 দিনের মধ্যেই সংশোধন করতে হবে। প্রতিকার আছে রিভিশন।
এরপরে দেখেন, করিম এবং খাদিজা টাকা আদায়ের জন্য জায়েদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করে। জায়েদ এক্ষেত্রে শুধুমাত্র করিমের বিরুদ্ধে পাওনা, তার পাওনা টাকার সাথে উক্ত টাকা পারস্পরিক শোধ করতে সেট অফ করতে পারবে কিনা প্রাসঙ্গিক বিধান উল্লেখ করে উত্তর দিন। আদেশ ৮ বিধি ৬ অনুসারে পারবে না, কারণ অর্থের পরিমাণ সুনির্দিষ্ট নয়। আর এখানে ইকুইটেবল সেট অফ বা যেটা দেয়ানি কার্যবিধিতে নেই, বিবাদীর মধ্যে বিরোধী টাকার পরিমাণ নির্ধারিত থাকবে না। লিগ্যাল সেট অফ বা ইকুইটেবল সেট অফের মধ্যে পার্থক্য কি? দেয়ানি কার্যবিধির ৮ আদেশে ৬ বিধি লিগ্যাল সেট অফের কথা বিধান আছে, এবং ইকুইটেবল সেট অফ দেয়ানি কার্যবিধির বিধিতে কোনো নির্দিষ্ট বিধান নাই। বাধ্যবাধকতা, লিগ্যাল সেট অফ আদালতের জন্য বাধ্যকর, আর ইকুইটেবল সেট অফ আদালতের জন্য বিবেচনামূলক। আদেশ ৮ বিধি ৬ এর বর্ণিত পরিস্থিতির উদ্ভব হলে লিগ্যাল সেট অফ করা হয়, আর ন্যায় বিচারের স্বার্থে ইকুইটেবল সেট অফের প্রতিকার দেওয়া হয়। উদাহরণগত একটু পার্থক্য দেখি। করিম খাদিজা এর নিকট ৮,০০০ টাকা পাওনা আছে, খাদিজা করিমের ৬,০০০ টাকা পাওনা আছে। এখানে খাদিজা লিগ্যাল সেট অফের দাবি করতে পারে, এবং করিম একজন মিলের মালিক, সে দোকানের কেরানি। খাদিজা এর বিরুদ্ধে মিলের হিসাব নিকাশ বাবদ কোনো মামলা দায়ের করলে ওই মামলায় খাদিজার যে বকেয়া বেতন থাকে তা দাবি করলে সেটা ইকুইটেবল সেট অফ বলে গণ্য হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি আদালত কর্তৃক বিচার্য বিষয় প্রণয়নের বা গঠনের পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। বিচার্য বিষয় গঠন সম্পর্কে কি? এবার আদেশ ১৪ বিধি ১ থেকে ৫ বলা আছে, প্রথম শুনানি হতে পরবর্তী ১৫ দিন, প্রথম শুনানি হতে পরবর্তী ১৫ দিন বা লিখিত জবাব দাখিলের তারিখ হতে ১৫ দিন যেটা পরে ঘটে, উক্ত সময়ের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করবেন। উক্ত বিচার্য বিষয়ে আইনত বা ঘটনাগত হলে আদালত ঘটনাগত স্থগিত রেখে আইনত বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে মামলা নিষ্পত্তি করবেন, বিধি ২ বলা আছে। আদালত নিম্নোক্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠন করতে পারে। বিধি ৩ বলছে যে পক্ষগণ কোনো ব্যক্তি বা আইনজীবী কর্তৃক উপস্থাপিত অভিযোগের বর্ণনা হতে, আর্জি জবাব বা প্রশ্নমালার মাধ্যমে, পক্ষগণ কর্তৃক উপস্থাপিত দলিল সমূহ হতে, সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা দলিল পরিদর্শনের জন্য প্রয়োজন হলে অনধিক ১৫ দিনের জন্য বিচার্য বিষয় প্রণয়ন স্থগিত রাখতে পারেন, বিধি ৪ বলা আছে। এরপরে ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয়ে কর্তন সংযোজন করতে পারে, বিধি ৫ বলা আছে। তাহলে বিচার্য বিষয়ের বিষয়গুলো একটু দেখবেন, কয়েকটা বিধি আছে। এরপরে হলো মুলতবি। একটি মামলার শুনানিকালে এবং এর পূর্বে কি অবস্থায় কোন শর্ত কোনো পক্ষকে আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? একটি মামলার শুনানিকালে এবং এর পূর্বে কি অবস্থায় কোন শর্তে কোনো পক্ষকে আদালত মুলতবি মঞ্জুর করতে পারে? ১৭ আদেশের বিধি ১ বলা আছে, মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্রথম পক্ষ বা উভয় পক্ষের আবেদনে সময় মঞ্জুর করতে পারেন, শুনানি মুলতবি করতে পারেন। চূড়ান্ত শুনানির পূর্বে মুলতবি। চূড়ান্ত শুনানির পূর্বে আদালত কোনো পক্ষ খরচ ছাড়া ৪ বারের বেশি মুলতবি মঞ্জুর করবে না। এরপরেও কোনো পক্ষ মুলতবি প্রার্থনা করলে সেক্ষেত্রে খরচ অনন্য ২০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত প্রদান করে, সেক্ষেত্রে আদালত সর্বোচ্চ ৩ বার মুলতবি মঞ্জুর করতে পারে। এরপরে চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি। চূড়ান্ত শুনানির পর্যায়ে আদালত মুলতবি মঞ্জুর করবে না, তবে ন্যায় বিচারের সাথে আদালত উভয় পক্ষকে অনন্য ২০০ টাকা থেকে ১,০০০ টাকা খরচ প্রদান করে সর্বোচ্চ ৩ বার মুলতবি মঞ্জুর করতে পারেন। উভয় পক্ষ একসাথে সময়ের আবেদন করলে উক্ত খরচের অর্থ রাজস্ব খাতে জমা দিতে হবে, এটা মনে রাখতে হবে। এবং মুলতবি খরচ ব্যর্থতার কি হবে বলতেছে, বাদী যদি ব্যর্থ হয় টাকা দিতে, তাহলে মোকদ্দমাটা খারিজ হবে। বিবাদী ব্যর্থ হলে একতরফা নিষ্পত্তি হবে। এখন খারিজ বা একতরফা নিষ্পত্তির কি প্রতিকার আছে? সংক্ষুব্ধ পক্ষ উক্ত খারিজ বা একতরফা নিষ্পত্তির জন্য ৩০ দিনের মধ্যে নির্ধারিত ২,০০০ টাকা জমা দিয়ে উক্ত মামলা পুনর্বহাল করবেন।
এরপরে আমরা দেখি যে করিম দলিল বাতিলের মোকদ্দমার শেষবারের মতো আবেদন দাখিল করেন, যেখানে অপরপক্ষ গুরুতর আপত্তি সত্ত্বেও আদালত আবেদন মঞ্জুর করেন এবং নির্ধারিত যে সময় মঞ্জুর করা হয়েছে সে সময়ের মধ্যে সাক্ষ্য প্রদান করতে ব্যর্থ হন। অনুরূপ ব্যর্থ হওয়া সত্ত্বেও আদালত উক্ত মোকদ্দমা সিদ্ধান্তের জন্য গ্রহণ করেন। এক্ষেত্রে আদালত সিদ্ধান্তটি যুক্তিযুক্ত কিনা। দেওয়ানি কার্যবিধির আদেশ 17 বিধি 3 অনুসারে যে কোনো পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষ্য প্রদান করতে ব্যর্থ হলে আদালত মোকদ্দমার কার্যধারা গ্রহণ করতে পারে এবং যে পক্ষকে সময় মঞ্জুর করা হয়েছে ওই পক্ষ সাক্ষ্য দিতে কিংবা সাক্ষী সমূহ হাজির করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আদালত অনুরূপ ত্রুটি সত্ত্বেও মোকদ্দমাটি সিদ্ধান্তের জন্য গ্রহণ করতে পারে। এরপর দেখেন আরজি নাকচ আরজি ফেরতের মধ্যে পার্থক্যটা কি। এটা 7 আদেশের 10 আরজি ফেরতের কথা বলা আছে আর 7 আদেশের 11 আরজি নাকচের কথা বলা আছে। আরজি ফেরত 43 আদেশের 1 বিধি অনুসারে সেটা আপিল, অপরপক্ষে আরজি নাকচ 96 অনুসারে সেটাও আপিল। নতুন আরজি দাখিলগত আরজি ফেরতের ক্ষেত্রে বাদী এখতিয়ার সম্পূর্ণ আদালতে আরজি দাখিল করতে পারেন। অপরপক্ষে আরজি নাকচ হলে একই বিষয়ে নতুন আরজি দাখিল করতে পারেন 7 আদেশের 13 বিধি অনুযায়ী। আরজি ফেরত একটি কারণে আরজি ফেরত দেওয়া হয়, অন্যদিকে আরজি নাকচ 4টি কারণে হয়। আরজি ফেরত একটি আদেশ বলে গণ্য হয়, আরজি নাকচ একটি ডিগ্রি বলে গণ্য হয়। একটি মোকদ্দমায় করিম মুলতবির আবেদন করলে আদালত খরচ সহকারে মুলতবি মঞ্জুর করেন। করিম মোকদ্দমার খরচ প্রদানে ব্যর্থ হয়, আদালত উক্ত মোকদ্দমা খারিজ করেন। পরবর্তীতে করিম মোকদ্দমা পুনর্বহালের জন্য আবেদন করেন, আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেন। এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করতে পারবেন 96, 104 আদেশ এবং 41, 43 যেহেতু কোনো বিধান নাই তাই রিভিশন করতে হবে। এরপর দেখেন adjournment is not a matter of course even when both parties want it। মোকদ্দমা মুলতবির বিভিন্ন বিধান উল্লেখপূর্বক দেওয়ানি কার্যবিধির আদেশ 17 বিধি 1 আলোকে ধারণাটিও ব্যাখ্যা করুন। আদেশ 17 বিধি 1 বলতেছে যে পক্ষসমূহ অর্থাৎ যে কোনো পক্ষ পর্যাপ্ত কারণ দেখালে আদালত যে কোনো পর্যায়ে সময় মঞ্জুর করতে পারেন। শুনানি মুলতবি করা বা সময় প্রদান করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। The court may at any stage adjourn hearing of the suit। উক্ত লাইনে মে শব্দটি পক্ষগণ এজ অফ রাইট হিসাবে মুলতবি চাইতে পারে না। পক্ষগণ আবেদন করলে আদালত শুনানি মুলতবি করতে বাধ্য নয়। আবেদনের বিষয়বস্তু পর্যবেক্ষণ বা ন্যায় বিচারের স্বার্থে প্রয়োজনীয় মনে করলে আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে যে কোনো নির্দেশ প্রদান করতে পারেন। এমনকি যে কোনো কার্যধারায় উভয় পক্ষ একমত হয়েও উক্ত কার্যধারা মুলতবি চাইলেও আদালত মুলতবি করতে বাধ্য নয় যদি ন্যায় বিচারের স্বার্থ না হয়। দেওয়ানি কার্যবিধির অধীনে কখন একটি দেওয়ানি মোকদ্দমার রিসিভার নিয়োগ করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারা অনুসারে এবং রিসিভার নিয়োগ করার স্বেচ্ছাধীন ক্ষমতা আদেশ 40 বিধি 1 অনুসারে। আদালতের নিকট যদি ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত মনে হবে তাহলে এই আদেশ দিতে পারেন যে ডিগ্রির পূর্বে বা পরে সম্পত্তি তত্ত্বাবধানের জন্য আদালত রিসিভার নিয়োগ নির্দেশ দিতে পারে। এরপরে সম্পত্তির দখল হতে কোনো ব্যক্তিকে অপসারণ করার নির্দেশ দিতে পারে এবং উক্ত সম্পত্তি দখল বা রিসিভারের অনুকূলে হেফাজতে রাখার নির্দেশ দিতে পারে। রিসিভারের দায়িত্বগুলো কি? সম্পত্তি বাবদ প্রাপ্ত আয়ের জন্য জামানত দাখিল করবেন, তার পাওনা পরিশোধ করবেন, তার ত্রুটি বা ইচ্ছাকৃত গুরুতর অবহেলার কারণে সম্পত্তির ক্ষতি হলে তার জন্য দায়ী হবে। রিসিভার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রিসিভারের সম্পত্তি ক্রয় করার নির্দেশ দিবেন।
উক্ত সম্পত্তি নিলামে বিক্রয় করতে পারবে এবং বিক্রয়লব্ধ অর্থ তার নিকট হতে প্রাপ্ত টাকা সমন্বয় করার নির্দেশ দিবেন। করিম কর্তৃক খাদিজায়ের বিরুদ্ধে দায়েরকৃত খাস দখল উদ্ধারের মামলায় প্রকৃত দখল কে আছেন, কে ছিলেন তা নির্ণয় করতে না পেরে যুগ্ম জেলা জজ আদালত জাহিদকে রিসিভার হিসেবে নিয়োগ দেন। উক্ত আদেশের বিরুদ্ধে সংযুক্ত পক্ষের প্রতিকার কি, কোন ফোরামে প্রতিকার চাইতে পারে? আদেশ 43 বিধি 1 অনুযায়ী এজ অফ রাইটে আপিল করতে পারবে, জেলা জজ আদালতে আপিল করবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা কি জিনিস আমরা দেখি যে দেওয়ানি মামলায় কখন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। আদেশ 39 বিধি 1-এ কোনো মোকদ্দমার এফিডেভিট সহ বা অন্য কোনোভাবে যদি প্রমাণিত হয় বিরোধীয় সম্পত্তি ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত, হস্তান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাইলে বিবাদী পাওনাদারকে ঠকানোর উদ্দেশ্যে অপসারণ বা হস্তান্তর করার হুমকি দিয়েছে। অস্থায়ী নিষেধাজ্ঞা যতক্ষণ পর্যন্ত কার্যকর থাকে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এরপর দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর না মঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতা বা অনুসরণীয় নীতিগুলো ব্যাখ্যা করুন। আদেশ 39 এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 থেকে 57 ধারায় বলা আছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে কিছু নীতি আছে, যে আপাত দৃষ্টিতে মামলা থাকতে হবে, অর্থাৎ প্রাইমা ফেসি কেস হইতে হবে এবং অপূরণীয় ক্ষতি সাধিত হতে হবে এবং পক্ষগণের সুবিধা অসুবিধার ভারসাম্য দেখতে হবে। আর্জির বক্তব্য এবং দাবি সত্য বলে বিবেচিত হবে। প্রতিকার পাওয়ার সম্ভাবনা না থাকলে তৃতীয় ব্যক্তির ক্ষতির আশঙ্কা না থাকলে, দলিল, খাজনা, রসিদ, নামজারি, খতিয়ান ইত্যাদি সঠিক থাকলে আদালত নিষেধাজ্ঞা আদেশ দিলে সঠিক হবে কিনা। এরপরে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না কখন, মোকদ্দমার সম্পূর্ণ সম্পত্তিতে দখলে না থাকলে, তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতির আশঙ্কা থাকলে এবং নিষেধাজ্ঞা আবেদন মূল মোকদ্দমাকে বিলম্বিত করার উদ্দেশ্য হলে। এরপরে হচ্ছে করিম কর্তৃক দায়েরকৃত মামলার আদালত বিবাদী খাদিজায়ের বিরুদ্ধে বিরোধীয় সীমানার প্রাচীর না ভাঙ্গার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে। এই নিষেধাজ্ঞার আদেশ অগ্রাহ্য করে বিবাদী খাদিজা সীমানা প্রাচীর ভেঙে পেলে এবং করিম খাদিজায়ের বিরুদ্ধে কি প্রতিকার পেতে পারে। এখানে আদেশ 39-এর বিধি 2 বলতেছে অস্থায়ী নিষেধাজ্ঞার অমান্যর কারণে করিম খাদিজায়ের বিরুদ্ধে ভায়োলেশন কেস অর্থাৎ ভায়োলেশন মিস কেস দায়ের করবে। আদেশ 39 বিধি 2 অনুসারে, উক্ত বিধি অনুসারে আদালত উক্ত বিবাদীর সম্পত্তি ক্রয় করতে পারে, বিবাদীকে অনধিক 6 মাসের দেওয়ানি জেলে আটক রাখার নির্দেশ দিতে পারে এবং সম্পত্তি ক্রয় 1 বছরের অধিক বলবৎ থাকবে না। বিবাদীর লঙ্ঘন এরপরও অব্যাহত থাকলে বিক্রয় করে দিতে পারবেন। করিম একটি আদালতে জাহিদের বিরুদ্ধে 30 দিনের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করে। উক্ত সময়ের মধ্যে করিম বদলি হলে তার স্থলে নতুন খাদিজা আসলে অপরপক্ষ নির্ধারিত সময়ের আগে ফুটা দরখাস্ত দিয়ে শুনানি করলে উক্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করে দেন। এক্ষেত্রে প্রথমোক্ত আদালত উক্ত নিষেধাজ্ঞা আদেশ মঞ্জুরের পর নির্ধারিত সময় হওয়ার আগে নতুন কোনো আদেশ দিতে পারেন কিনা। নতুন আদেশ দিতে পারেন, কারণ 39 আদেশের 4 বিধি আদালত যে কোনো সময় অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অবসান, পরিবর্তন, রদ করতে পারেন এবং কোনো আদালত যদি কোনো আদেশ দেয় তাহলে অন্য কোনো আদালত আসলে তা পরিবর্তন করতে পারেন। এরপরে হলো নো অর্ডার অফ এড ইন্টেরিয়াম ইনজাংশন অফ টেম্পোরারি ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি। আদেশ 39 বিধি 5 অনুসারে ব্যাখ্যা করুন। অর্থাৎ নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ দিতে হবে, তবে বিলম্বের কারণে নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে নোটিশ ছাড়া নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। 2003 সালে সংশোধনের মাধ্যমে 5-এর বিধানটি সংযুক্ত করা হয়েছে।
সরকার বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ক্ষেত্রে সরকারি আইনজীবীর উপর নোটিশ প্রদান না করে, প্লাস তার বক্তব্য না শুনে কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। কোনো বেসরকারি পক্ষ অন্য কোনো বেসরকারি পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দিলে নোটিশ ব্যতীত মঞ্জুর করবে না। তবে বিলম্বের কারণে নিষেধাজ্ঞার দরখাস্তের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে নোটিশ জারি ব্যতীত নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে। তবে অপর পক্ষ উপস্থিত হওয়ার 7 দিনের মধ্যে গুণাগুণের উপর ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করবেন। সুতরাং 5 ক সংযোজনের ফলে নোটিশ প্রদান ছাড়া অপর পক্ষকে শুনানি ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত মঞ্জুর করা যায় না। এরপরে দেখেন, করিম সত্য সহ দখল উদ্ধারের একটি মামলায় জায়েদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লাভ করে। নির্ধারিত শুনানির পর করিম অসুস্থতার জন্য অনুপস্থিত থাকায় মোকদ্দমাটি খারিজ করে দেয়। পরবর্তীতে করিম মামলাটি দেওয়ানি কার্যবিধির আদেশ 9 বিধি 9 অনুসারে রিভাইভ করার এর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন। উক্ত মামলার পূর্বের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বলবৎ আছে কিনা ব্যাখ্যা করুন। বাদীর অনুপস্থিতিতে মোকদ্দমা খারিজ হলে মোকদ্দমার অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞা যাই থাকুক না কেন বাতিল হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এরপর হলো করিম, খাদিজা এবং জায়েদ তাদের যৌথ সম্পত্তিতে দখল থাকাকালে করিম দুজনের বিরুদ্ধে বাটোয়ারা মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা চলমান থাকা অবস্থায় খাদিজা এবং জাহেদ তার অংশের জমিতে কারখানা নির্মাণের জন্য প্রস্তুতি নিতে থাকে এবং এই ক্ষেত্রে করিম খাদিজা এবং জাহেদের অংশে জমি পাবেন বলে দাবি করেন। উক্ত নির্মাণ কাজ স্থগিতের জন্য প্রার্থনা করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দাখিল করেন। কারণ আলোচ্য অংশে প্রার্থিত ব্যক্তির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর করা যাবে, কারণ উচ্চ আদালতের অভিমত প্রদান করেন যে বন্টনের মামলায় যে কোনো শরিক বা অংশীদার যে কোনো জমি স্থানান্তর করতে না পারেন বা সম্পত্তির প্রকৃতি পরিবর্তন করতে না পারেন, এই জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে। এরপরে দেখেন, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থগিত আদেশের মধ্যে পার্থক্য লিখুন। অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে আদালত কর্তৃক বাদী বিবাদীকে কোনো সম্পত্তির অপচয়, ধ্বংস, ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষার জন্য নির্দেশ বিশেষ। অপরপক্ষে স্থগিত আদেশ বলতে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো কার্যক্রম, মামলার রায় স্থগিত রাখাকে বোঝায়। 39 আদেশের 1-2 বিধিতে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা, তবে স্থগিত আদেশের কোনো বিধান এই কোডে নেই। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালত কর্তৃক ব্যক্তি বিশেষের উপর নির্দেশিত, পক্ষান্তরে স্থগিত আদেশ আদালত কর্তৃক আদালতের প্রতি নির্দেশ। আদালত কর্তৃক কোনো মামলা বা কার্যধারায় কোনো কিছুই করা বা না করার নির্দেশনা বিশেষ। অপরপক্ষে স্থগিত আদেশের নিম্ন আদালতের রায়, ডিগ্রি, কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ বা আদেশ। এরপরে দেখেন, করিম একটি সরকারি হাসপাতালে মালামাল সরবরাহ করত, তবে তার রেজিস্ট্রেশন বাতিল করা হলে সে মামলা দায়ের করে। সরকার পুনরায় মালামাল সরবরাহ করার জন্য টেন্ডার প্রকাশ করলে যখন কয়েকজন ব্যক্তি মালামাল সরবরাহ করার জন্য টেন্ডারে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে বাদী ওইসব ব্যক্তি যাতে টেন্ডারে অংশগ্রহণ করতে না পারেন এই জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। এক্ষেত্রে করিমের দরখাস্তটি মঞ্জুরযোগ্য কিনা। দরখাস্তটি মঞ্জুরযোগ্য নয়। হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত অনুসারে পক্ষগণের সুবিধা অসুবিধার ভারসাম্য নীতি অনুসারে আদালত বিবেচনা করতে হবে। এখানে বাদীর পক্ষে নিষেধাজ্ঞা মঞ্জুর করে অন্যান্য সাপ্লায়ারদেরকে বিরাট অসুবিধা ক্ষতির সম্মুখীন করা যাবে না। এরপরে বাদী করিম 10 বছরের জন্য একটি জনমহলের লিজ গ্রহণ করেন। একটি ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাদী 4/1 অংশ পায়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাদীর অংশ সহ জলমহলটি বিবাদীর বরাবর লিজ দেয়। তখন বাদী উক্ত জলমহল তার অংশ বিবাদী যেন বেদখল করতে না পারেন এই মর্মে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করলে বিবাদীর আপত্তি সত্ত্বেও আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এই ক্ষেত্রে বৈধতা কি? আদালতের উক্ত আদেশ বৈধ নয়, কেননা বাদীর উক্ত জলমহলে 4/1 অংশ কোনো আইনত অধিকার সৃষ্টি হয়নি। এরপরে দেখেন, করিম বাদী হিসেবে দাবি করে যে তর্কিত দলিলে তার স্বাক্ষর জোরপূর্বক গ্রহণ করা হয়েছিল বা প্রতারণা করে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। এক্ষেত্রে বাদী উক্ত দলিলটি তার উপর বাধ্যকর নয় মর্মে
ঘোষণা মোকদ্দমা দায়ের করেন, এক্ষেত্রে করিম এর মামলাটি রক্ষণীয় কিনা? দলিল রদ বা রহিদের প্রার্থনা করতে হবে, শুধুমাত্র বাধ্যকর নয় ঘোষণা চলবে না, সুদৃশ্য প্রতিকার আইনের 39 এবং 42 মোকদ্দমা করতে হবে। এরপরে হলো করিম খাদিজের মধ্যকার একটা সম্পাদিত একটি দলিলের মাধ্যমে যেটার স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনায় যে জায়েদ উক্ত দলিলটি অবৈধ বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে, রক্ষণীয় কিনা? এই মোকদ্দমাটি রক্ষণীয়। যেহেতু জায়েদ দলিলের কোনো পক্ষ না, সুতরাং দলিলটি বাতিল চাইতে হবে না, শুধুমাত্র তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে প্রতিকার চাইতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারায়। করিম একটি চুক্তি বলবৎ মামলার ডিগ্রি লাভ করার পর আদালতের মাধ্যমে দলিল লাভ করেন এবং উক্ত দলিলের ভিত্তিতে দখলও পায়। তবে যে আদালত ডিগ্রি প্রদান করেছে তার এখতিয়ারগত ত্রুটি ছিল। উক্ত মামলায় জাহেদ সংক্ষুব্ধ হয়ে উক্ত দলিলটি অবৈধ মর্মে ঘোষণা মামলা দায়ের করে। উক্ত মোকদ্দমার গ্রহণযোগ্যতার বিষয়ে আপনার মতামত উল্লেখ করুন। কারণ উক্ত মোকদ্দমাটি রক্ষণীয় নয়, ডিগ্রিটি বাতিল বা রদের প্রার্থনা করতে হবে, কেননা উক্ত ডিগ্রিটি ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 মামলা দায়ের করতে হবে, ঘোষণার মাধ্যমে করলে উক্ত মামলা রক্ষণীয় হবে না। এরপরে দেখেন, করিম খাদিজা মধ্যকার দায়েরকৃত সত্যসহ দখল উদ্ধারের মোকদ্দমায় আদালত খাদিজা এবং তার সহ বিবাদী জায়েদের বিরুদ্ধে ডিগ্রি প্রদান করেন, যেখানে জায়েদ একজন মৃত ব্যক্তি। এক্ষেত্রে জায়েদের পুত্র উক্ত ডিগ্রিটি অবৈধ মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন, কারণ যার বিরুদ্ধে ডিগ্রি প্রদান করেছেন তিনি মৃত ব্যক্তি। সাধারণত 22 অনুসারে মৃত ব্যক্তির বিরুদ্ধে ডিগ্রি প্রদান করা যায় না, তাই ডিগ্রিটি প্রথম থেকেই বাতিল। ডিগ্রিটি প্রথম থেকে বাতিল নয়, কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা 42 মোকদ্দমা দায়ের করতে হবে। ডিগ্রিটি বাতিল নয় কিন্তু এখনো কার্যকর হয়নি, তাহলে 42 ধারা। কোন ডিগ্রি যদি শুরু থেকে বাতিল বলে গণ্য হলে শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকার আইনে 42 ধারা অনুসারে বাধ্যকর নয় মর্মে ঘোষণা চাইলেই হবে। এরপরে করিম বাদী হয়ে নালিশি ভূমিতে তার সত্য ঘোষণার মোকদ্দমায় দাবি করে যে সে এত নং এবং এত মামলাটি দায়ের করেনি বা বিবাদীর সঙ্গে ওই মামলার কোনো আপোষ করেনি। তবে বিবাদী আপত্তি উত্থাপন করে যে আপোষমূল্য ডিগ্রি হওয়ার কারণে বাদিতা বাতিলের প্রার্থনা না করায় মামলাটি চলতে পারে না মর্মে দরখাস্ত দাখিল করে। উক্ত বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রদান করে যে কোনো ডিগ্রি বা দলিল কোনো ব্যক্তির সংশ্লিষ্ট জমিতে শর্ত ঘোষণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন, তখন ঘোষণার ক্ষেত্রে প্রতিকার পেতে হলে ডিগ্রিটি বাতিল বা ডিগ্রিটি। করিম বাদী হিসাবে নালিশি ভূমিতে তার সত্য ঘোষণার মোকদ্দমায় দাবি করে যে সে এত নং মামলাটি সে দায়ের করেনি বা বিবাদীর সঙ্গে ওই মামলার কোনো আপোষ করেনি। তবে বিবাদী আপত্তি উত্থাপন করে যে আপোষমূল্য ডিগ্রি হওয়ার কারণে বাদিতা বাতিলের প্রার্থনা না করায় মামলাটি চলতে পারে না মর্মে দরখাস্ত দাখিল করে। কারণ বিবাদীর দরখাস্তটি গ্রহণযোগ্য। উক্ত বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত প্রদান করে যে কোনো ডিগ্রি বা দলিল কোনো ব্যক্তির সংশ্লিষ্ট জমিতে শর্ত ঘোষণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন, তখন ঘোষণার ক্ষেত্রে প্রতিকার পেতে হলে ডিগ্রিটি বাতিল বা বাতিলের প্রার্থনা করতে হবে। শুধুমাত্র ঘোষণার মোকদ্দমা করলে চলবে না, আনুষঙ্গিক প্রতিকারও প্রার্থনা করতে হবে। এরপরে দেখেন, করিম একটি মামলায় দাবি করে যে তার পিতার মৃত্যুর পর থেকে সে এককভাবে নালিশি ভূমিতে ভূখ দখলকার ছিলেন
তার ভাইয়েরা তাকে বেদখল করেন এবং সে কারণে তার ভাইদের বিরুদ্ধে দখল উদ্ধারের মামলা করেন, কিন্তু বিবাদী পক্ষে দাবি করা হয় তারা শরিক এবং তাদের পিতার মৃত্যুর পর কোনো আপস বন্টন হয়নি এবং বাদী বর্তমানে দখলে নেই। সুতরাং বন্টনের মামলায় ব্যতীত দখলের মামলার বাদী করিমের প্রতিকার পেতে পারেন না। এক্ষেত্রে করিম কি প্রতিকার পেতে সমর্থ? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা অনুসারে দখল বেদখল প্রমাণ করতে পারলে বেদখলের তারিখ থেকে 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করলে করিম প্রতিকার পেতে সমর্থ। শরিকগণের বিরুদ্ধে দখল বেদখলের মামলা চলে। এরপরে বাদী 1982 সালে নালিশি সম্পত্তি ক্রয় করে, তখন তা শত্রু সম্পত্তি হিসেবে ন্যস্ত ছিল, কিন্তু বাদী উক্ত জমি 12 বছর সময় ধরে ভোগ করে আসছেন। সরকার উক্ত ব্যক্তিকে উচ্ছেদের নোটিশ দিলে বাদী সরকারের বিরুদ্ধে দখলজনিত শর্ত দাবি করে অ্যাডভার্স পজিশনের মোকদ্দমা আনয়ন করেন। উক্ত মোকদ্দমা চলবে কিনা? না, উক্ত মোকদ্দমা চলবে না। 12 বছর পর ভোগ দখল করলে সরকারের বিরুদ্ধে দখল সৃষ্টি হবে না। আলোচ্য ঘটনার উক্ত জমি শত্রু হিসেবে ন্যস্ত ছিল এবং 149 অনুচ্ছেদ অনুযায়ী 60 বছর ভোগ করতে হবে। বাদী যেহেতু 12 বছর ভোগ করছে, তার বিরুদ্ধে কোনো অধিকার সৃষ্টি হয়নি। এরপরে দেখেন, করিম জায়েদের মধ্যে ফৌজদারি কার্যবিধির 145 দ্বারা চলমান মোকদ্দমায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত জমিতে করিমের দখল থাকা অবস্থায় নালিশি ভূমি সম্পর্কে রিসিভার নিয়োগ করেন, কিন্তু করিম উক্ত জমি তার সত্য ঘোষণার জন্য মামলা দায়ের করলে অপরপক্ষ জায়েদ দাবি করে যে যেহেতু দখলে নেই, সুতরাং আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত মোকদ্দমাটি চলতে পারে না। আপনি একজন আইনজীবী হিসাবে কোন পক্ষে সমর্থন করবেন ব্যাখ্যা করুন। কিছু ক্ষেত্রে প্রকৃত পক্ষে দখলে না থাকলে দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণার মোকদ্দমা চলতে পারে। ফৌজদারি কার্যবিধির 146 ধারা অনুসারে আদালত কর্তৃক নিয়োগকৃত রিসিভারকে আইনগতভাবে দখলকারী হিসেবে গণ্য করা হবে, রিসিভার দখল বাদীর দখল হিসাবে গণ্য হবে। এক্ষেত্রে উচ্চ আদালত সিদ্ধান্ত প্রদান করে যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে শুধু নিযুক্ত রিসিভারের দখল প্রকৃত মালিকের দখল হিসেবে গণ্য হবেন। তাহলে আইনের হেফাজতে থাকলে ফার্দার দখল চাওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হলো একটি মামলায় দি সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ রিপ্রেজেন্টেড বাই দ্য সিভিল সার্জন এই নামে বাদী হিসাবে মোকদ্দমা দায়ের করা হয়। এই মামলায় বিবাদী পক্ষ আর্জি বাতিলের দরখাস্ত নিয়ে আপত্তি তোলে যে সিভিল সার্জনের পক্ষে সরকারের প্রতিনিধি হিসেবে মামলা দায়ের করার যোগ্যতা ছিল না। আদালত উক্ত বিবাদীর দরখাস্ত মঞ্জুর করে উক্ত সিদ্ধান্তের বৈধ এবং আদালতের উক্ত আদেশ বৈধ নয়, কেননা সিভিল সার্জন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ছিল না। মিনিস্ট্রি অফ হেলথের ক্ষেত্রে মামলা করার জন্য যোগ্য বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হলো ডেপুটি কমিশনার। এরপরে জায়েদ একটি বেসরকারি ব্যাংক যা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, তার একজন কর্মচারী ফাহিমকে বরখাস্তর আদেশ দিলে উক্ত আদেশ অবৈধ ঘোষণার জন্য মামলা দায়ের করে। ব্যাংক কর্তৃপক্ষের আর্জি বাতিলের দরখাস্ত দিয়ে বাদী ও ব্যাংকের মধ্যে চাকর ও মালিকের সম্পর্ক হওয়ার কারণে আইনত সৃষ্টি হয়নি মর্মে দাবি উত্থাপন করেন। আদালত উক্ত আর্জি বাতিলের দরখাস্ত প্রার্থনা বিবেচনা করে বাদীকে শুনানির সুযোগ না দিয়ে ন্যায় বিচারের নীতি ভঙ্গ করার কারণে উক্ত বরখাস্ত আদেশ অবৈধ ঘোষণা করেন। আদালতের উক্ত আদেশের সঠিকতা নিরূপণ করুন। তাহলে সংশ্লিষ্ট ব্যাংকটি আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়নি বিধায় বাদীর চাকরি, মালিক ও চাকরের সম্পর্কে নীতি দ্বারা পরিচালিত হবে। সুতরাং বিবাদী ব্যাংকের আর্জি বাতিলের দরখাস্তটি মঞ্জুরযোগ্য, কারণ আদালতের উক্ত অবৈধ ঘোষণার আদেশটি সঠিক হয়নি। এরপরে নূরজাহান কোম্পানি ডি নামক কর্মকর্তাকে চাকরি হতে করণ দর্শানোর নোটিশ ব্যতীত বরখাস্ত করেন। এখন ফাহিম উক্ত আদেশ বৈধ নয় মর্মে ঘোষণা মোকদ্দমা দায়ের করেন। এটা চলবে কিনা? কারণ অতিরিক্ত প্রতিকার আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়নি। ঘোষণামূলক মোকদ্দমার অতিরিক্ত প্রতিকার পূর্ণবহলের আদেশ না চাওয়া মোকদ্দমাটি রক্ষণীয় নয়। মোকদ্দমা 42 ধারা অনুসারে প্রতিকার সহ ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা উচিত ছিল। করিম একটি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং তাকে ফৌজদারি মামলার ভয় দেখিয়ে ইস্তফাপত্র আদায় করা হয় মর্মে অভিযোগ করা একটি ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন। এই মামলার অতিরিক্ত প্রতিকার প্রার্থনা না করার কারণে
বিবাদী পক্ষে মামলাটি চলবে কিনা চলবে না মর্মে আপত্তি উত্থাপন করেন। আদালত আপত্তি অনুসারে মোকদ্দমাটি খারিজ করেন। আদালত উক্ত আদেশের বৈধ এবং সঠিক নয়, কারণ ইস্তফাপত্র যেহেতু বল প্রয়োগ বা ফৌজদারি মামলা দায়েরের হুমকি দিয়ে পদত্যাগ নেওয়া হয়েছে, উক্ত ইস্তফাপত্র আইনের চোখে কোনো বৈধ ইস্তফাপত্র নয়, কোনো ঘোষণামূলক মামলা করলেই চলবে। এরপরে দেখেন রেয়াজ সাব জুডিস বলতে কি বোঝায়। 10 ধারা একই বিচার্য বিষয়ে পক্ষগণের মধ্যে দুটি পৃথক মোকদ্দমা বিচার একই সময়ে চলতে পারে না। দুটি মোকদ্দমার বিষয়বস্তু এবং দাবিকৃত প্রতিকার একই। এক্ষেত্রে আদালত পূর্বে দায়ের করা মোকদ্দমা চলমান রেখে পরবর্তী দায়ের করা মোকদ্দমাটি স্থগিত রাখবেন। এ দ্বারা শর্তগুলো হচ্ছে: দুটি মোকদ্দমা থাকতে হবে, একই পক্ষগণ বা প্রতিনিধি হইতে হবে, পূর্ববর্তী মোকদ্দমা বিচারাধীন থাকতে হবে এবং আদালতের ইখতিয়ারে অন্তর্ভুক্ত হইতে হবে। এবং এই দ্বারা গুরুত্ব বা তাৎপর্য: অপরপক্ষ অহেতুক ক্ষতির সম্মুখীন বা হয়রানির শিকার না হয়, পরস্পর বিরোধী সিদ্ধান্ত যাতে না আসে, দুটি সিদ্ধান্ত হলে যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে। এরপরে রেয়াজ জুডিকাটা কি জিনিস? ধারা 11তে বলা আছে, আদালত কর্তৃক কোনো মোকদ্দমা বা চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত আদালত কর্তৃক চূড়ান্তভাবে নিষ্পত্তিত কোনো মোকদ্দমা পুনরায় দায়ের করা হলে এবং পক্ষগণ এই বিচার্য একই হয়, সেক্ষেত্রে আদালত উক্ত মোকদ্দমা বিচার করবেন না। শর্তসমূহ: দুটি মোকদ্দমার একটি নিষ্পত্তিকৃত, অন্যটি পরবর্তী দায়েরকৃত। মোকদ্দমা প্রত্যক্ষ বা মূল বিচার্য বিষয় একই, মোকদ্দমার পক্ষ প্রতিনিধি একই, পরবর্তী মোকদ্দমাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। কোনো ব্যক্তিকে দুইবার হয়রানি বা বিরক্ত না করা। নিষ্পত্তিকৃত বিষয়ে পুনরায় মোকদ্দমা দায়ের করার সুযোগ থাকলে কোনো মোকদ্দমায় সমাপ্তি থাকবে না। হয়রানি বা প্রতারণা রোধ করা, মামলার আধিক্য রোধ করা, সমাজে বিশৃঙ্খলা রোধ করা। তাহলে দেওয়ানি কার্যবিধির অধীনে 11 এর সংশ্লিষ্ট ব্যাখ্যার আলোকে কনস্ট্রাকটিভ রেয়াজ জুডিকাটা ধারণাটি ব্যাখ্যা করুন। এটা ধারা 11তে বলা আছে যে কোনো স্বার্থ, অধিকার বা দখল বিষয়ে এখতিয়ার একবার নিষ্পত্তি হলে তা রেয়াজ জুডিকাটা দ্বারা বাড়িত। কিন্তু ব্যাখ্যা 4-এ বলতেছে পূর্ববর্তী মোকদ্দমায় যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হতে পারত বা হওয়া উচিত ছিল, তা উক্ত মোকদ্দমার প্রত্যক্ষ বা মূল বিবেচনার বিষয় ছিল বলে ধরে নেওয়া হবে। পূর্ববর্তী মোকদ্দমার যেসব দাবি উত্থাপন করা যেত বলা উচিত ছিল, আইন ধরে নেবেন যে শেষ দাবি সম্পর্কে পূর্বের মামলায় স্পষ্ট বলা হলে তা স্বীকার করা হয়েছে তা বা দাবি পরিত্যাগ করা হয়েছে। এরপর দেখেন করিম জাহিদের বিরুদ্ধে সত্য ঘোষণার মামলা দায়ের করে দাবি করে যে খাদিজার নিকট হতে ওয়ারিশ সূত্রে সম্পত্তিটি পাওয়ার অধিকারী। উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়, কারণ করিম কি বিরুদ্ধ দখলজনিত কারণে উক্ত সম্পত্তি দাবি করে নতুন আরেকটি মোকদ্দমা দায়ের করতে পারবে। তাইলে করিম জাহিদের বিরুদ্ধে সত্য ঘোষণা মামলা দায়ের করে দাবি করে যে সে ওয়ারিশ সূত্রে খাদিজার নিকটে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাওয়ার অধিকারী এবং উক্ত মোকদ্দমা খারিজ হয়ে যায়। পরবর্তীতে কি উনি বিরুদ্ধ দখলজনিত দাবি করতে পারবে? না, এটা তো করার কথা না। এনে 11-4 অনুসারে করিম নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে না, কারণ ওয়ারিশ সূত্রে সত্য লাভ করছে দাবি করে পরবর্তীতে বিরুদ্ধ দখলের সত্য লাভ করেছে দাবি করা কনস্ট্রাকটিভ রেয়াজ জুডিকাটা বাড়িতে, অর্থাৎ প্রথম মোকদ্দমার বিরুদ্ধ দখলজনিত সত্য অর্জনের বিষয়টি উল্লেখ করা প্রয়োজন ছিল। এরপরে করিম তার নালিশি জমি সম্পর্কে সত্য ঘোষণার একটি মোকদ্দমা দায়ের করেন। পরবর্তীতে খাদিজা উক্ত জমি সহ অন্যান্য জমি নিয়ে একটি বন্টনের মোকদ্দমা দায়ের করেন। এখন করিম 10 ধারা দরখাস্ত নিয়ে পরবর্তী দায়েরকৃত মোকদ্দমা স্থগিতের প্রার্থনা করেন। মামলার দুটি ভিন্ন প্রকৃতির বিধায় দুটি মামলা একই ইস্যু গঠনের সুযোগ নাই। এই দরখাস্তটি গ্রহণযোগ্য নয়। এরপরে বাদী নালিশি জমিতে তার সত্য ঘোষণা বা খাস দখল পাওয়ার জন্য বিবাদীর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই বিবাদীর পূর্বে বর্তমান বাদীর বিরুদ্ধে বর্গা ফসলের মূল্য আদায়ের জন্য একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বিবাদীর পক্ষে ডিগ্রি হয়। সত্য ঘোষণার মামলাটি রেয়াজ জুডিকাটা দ্বারা বাড়িতে হবে মর্মে বিবাদী পক্ষ দরখাস্ত দাখিল করে, কিন্তু বাদী পক্ষ বলা দুটি মামলার সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, প্রতিকারও ভিন্ন। বর্তমানে রেয়াজ জুডিকাটা দ্বারা বাড়িতে হবে মামলাটি রেয়াজ জুডিকাটা কারণ টাকার বা বর্গা ফসলের মূল্য আদায়ের মামলার বর্তমান বিবাদীকে মালিক সাব্যস্ত কর্মে ডিগ্রি দেওয়া হয়েছিল, বিধায় সত্যের প্রশ্নটি নতুন করে বিবেচনার সুযোগ নাই। এরপরে নালিশি ভূমিতে করিম তার সত্য ঘোষণার জন্য খাদিজার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় করিম ডিগ্রি পায়। ডিগ্রির পরে আপনার সকিনা ওই জমিতে প্রবেশ করে এবং করিম সকিনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেন। সকিনা দাবি করে যে সে খাদিজার অধীনে ভাড়াটিয়া হিসেবে আছেন। এখন সকিনের দাবি কি রেয়াজ জুডিকাটা দ্বারা বাড়িত?
হ্যাঁ, সকিনার দাবি রেয়ার জুডিকাটা বাড়িতে হবে, কারণ সকিনা যার অধীনে ভাড়াটিয়া দাবি করছে সে ব্যক্তি খাদিজাইয়ের সত্য নেই মর্মে পূর্বোক্ত মামলায় সাব্যস্ত হয়ে গেছে। এক্ষেত্রে নতুন করে কিছু দাবি করতে পারে না। এরপরে হলো রেয়ার জুডিকাটা বা দোবারা দোষের নীতি প্রয়োগ করা হয় না জনস্বার্থে মামলায়। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলায় রেয়ার জুডিকাটা বা দোবারা দেশ নীতি প্রয়োগ হয় না, যেক্ষেত্রে পূর্ববর্তী মামলার আদেশটি পরবর্তী মামলা দায়ের করার সময় কার্যকর নেই, মামলার রায় প্রতারণামূলকভাবে নেওয়া হয়েছে, মামলাটি পুনরায় দায়ের করার সত্ত্বেও উত্তোলন করা হয় যদি পূর্বোক্ত মামলায় ইখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক নিষ্পত্তি হয়। এরপরে একজন ব্যক্তি একটি নালিশি জমিতে তার শর্ত ঘোষণা এবং 1 নং খতিয়ানে ওই জমি সরকারের নামে ভুল রেকর্ড হয়েছে মর্মে ঘোষণা মামলা করেন। সরকার পক্ষে পরবর্তীতে সত্য দাবি করে একটি মামলা দায়ের করা হয়। খতিয়ান সরকারের নামে রেকর্ড হওয়া সঠিক মর্মে ঘোষণামূলক ডিগ্রি প্রার্থনা করা হয়। এক্ষেত্রে কোন মামলাটি আগে নিষ্পত্তি করা উচিত বলে মন্তব্য করেন। সরকার কর্তৃক দায়েরকৃত ঘোষণামূলক মোকদ্দমাটি আগে নিষ্পত্তি করা উচিত বলে মনে করেন, কেননা সরকারের নামে রেকর্ড হওয়া বিষয়টি নিষ্পত্তি হলে পূর্বোক্ত মামলাটি সাধারণভাবে নিষ্পত্তি হয়ে যাবে। এরপরে দেখেন কোন ক্ষেত্রে এবং কিভাবে জেলা জজ অতিরিক্ত জেলা জজ রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 115(2) যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ আপিল অযোগ্য আদেশ প্রদান করলে রিভিশন দায়ের হবে জেলা জজ আদালতে। যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ আপিল অযোগ্য ডিগ্রি প্রদান করলে রিভিশন হবে হাইকোর্ট ডিভিশনে। কিন্তু 115(3) বলতেছে জেলা জজ অতিরিক্ত জেলা জজের নিকট রিভিশনাল মোকদ্দমা স্থানান্তর করলে তখন উক্ত আদালত রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারেন। জেলা জজ অতিরিক্ত জেলা জজ নথি পর্যালোচনা করে যে ক্ষেত্রে আইনগত ভুল হয়েছে, আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, সেক্ষেত্রে উক্ত আদেশ বা সংশোধনের নির্দেশ দিতে পারেন। রিভিশনের তামাদের মেয়াদ উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী 90 দিন, আপিলের তামাদের মেয়াদও 90 দিন, সুতরাং রিভিশনের ক্ষেত্রেও 90 দিন। এরপরে জেলা জজের কোনো দেওয়ানি আদেশের বিরুদ্ধে ধারা 115 কোনো প্রতিকার পাওয়া যায় কিনা আলোচনা করুন। জেলা জজের কোনো দেওয়ানি আদেশের বিরুদ্ধে 115 ধারা অনুসারে প্রতিকার পাওয়া যায় কিনা, জজের উক্ত দেওয়ানি আদেশ জেলা জজ আদালত মূল বা বিচারিক আদালত হিসেবে দিয়েছে কিনা, উক্ত আদেশ আপিল অযোগ্য কিনা, উক্ত আদেশ আপিল অযোগ্য হলে আইনগত ভুল ন্যায় বিচারের সাথে রিভিশন দায়ের করতে হাইকোর্টে পারবে, কিন্তু মূল বা বিচারিক আদালত হিসেবে আপিলযোগ্য আদেশ 115 ধারার কোনো প্রতিকার নেই বা প্রযোজ্য নেই। মূল বা বিচারিক আদালত আপিল হিসাবে আপিলযোগ্য আদেশ হলে জেলা জজের উক্ত আদেশ রিভিশনাল আদালত হিসেবে দিলে সংক্ষুব্ধ পক্ষ 115(4) অনুসারে দ্বিতীয় রিভিশন দায়ের করতে পারবেন হাইকোর্ট ডিভিশনে। এরপরে হলো ঢাকা দ্বিতীয় সহকারী জজ আদালতের খাস দখলের মামলায় হ্যাঁ খাদিজা এর বিরুদ্ধে ডিগ্রি পায়। খাদিজা ওই জেলা জজ আদালতে আপিল দায়ের করলে জেলা জজ আপিল শুনানি হতে খাদিজা এর পক্ষে ডিগ্রি প্রদান করে। প্রতিকার কি? উক্ত কোরআন নন জুডিস হিসেবে গণ্য হবে, কারণ এক্ষেত্রে জেলা জজের ডিগ্রি প্রদান গণ্য হওয়ার ডিগ্রিটি অবৈধ হিসেবে গণ্য হবে, কারণ খাস দখলের মামলা ডিগ্রি হলে এর বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন চলে। এক্ষেত্রে জেলা জজ আদালতে আপিলকারীদের দরখাস্ত দিতে হবে এবং বিচারিক আদালত উক্ত ডিগ্রিটি অবৈধ এবং তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারেন। অতএব 151 ধারার হাইকোর্ট ডিভিশন ডিগ্রি বাতিলের আবেদন করতে পারেন। এরপরে ফেনী জেলা তৃতীয় সরকারি জজ আদালত একটি ঘোষণামূলক মোকদ্দমায় করিম একটা আর্জি সংশোধনের দরখাস্ত খারিজ করলে তার বিরুদ্ধে করিম জেলা জজ বরাবর একটি দেওয়ানি রিভিশন দায়ের করেন। উক্ত রিভিশনটি শুনানি না করে খারিজ করে দেন। এখানে করিমের প্রতিকার কি? খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে লিভ টু রিভিশন দায়ের করতে পারবেন 115(4) অনুযায়ী। করিমকে শুনানি না করে দরখাস্ত খারিজ করে দেওয়া আইনগত কোনো ভুল হয়নি, সুতরাং ন্যাচারাল জাস্টিসের কোনো নীতিও লঙ্ঘন হয়নি, ন্যায় বিচার ব্যাহত বা আইনের অপরাধ রোধে। এরপর আদালতের সহজাত ক্ষমতা বলতে কি বুঝেন?
ধারা 151-তে বলতেছে, আইন প্রণেতাদের নিকট ভবিষ্যতের সকল বিষয় বিবেচনা করে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার সহজসাধ্য নয়। পরিস্থিতি বা অবস্থা পরিবর্তনের কারণে কোনো আইন কিছুদিন পর সংশোধন করা সম্ভব নয়। ভবিষ্যতে জটিল পরিস্থিতি উদ্ভব হলে এবং সমাধান প্রতিকার নাও থাকতে পারে। তবে কোনো আইন বিধিবদ্ধ আইনে না থাকলেও কেউ আদালতের ন্যায় বিচার পাওয়ার থেকে বঞ্চিত হবে এই মর্মে কাম্য নয়। তাই সুতরাং কোনো বিধান না থাকলে পক্ষগণ প্রতিকার প্রদানের যে ক্ষমতা দেওয়ানি আদালতে প্রদান করা হয়েছে, এটি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। 151 ধারা অনুসারে দুটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় অন্তর্নিহিত ক্ষমতা। একটা হলো ন্যায় বিচারের স্বার্থে, যেমন দেওয়ানি কার্যবিধির 10 ধারা অনুসারে মোকদ্দমা স্থগিত করা যাচ্ছে না, সেক্ষেত্রে আদালত 151 ধারা অনুসারে সহজ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এবং দেওয়ানি কার্যবিধির 7,001 অনুযায়ী আর্জি খারিজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে 151 ধারা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ আদালতে ভুলের কারণে কোনো মামলা খারিজ হলে 151 ধারা অনুসারে আদালত উক্ত মামলার পূর্বের নাম্বারে পুনর্বহাল নির্দেশ দিতে পারে। এরপরে এক্স যুগ্ম জেলা জজ আদালতে সত্য ঘোষণার মামলা দায়ের করেন। বিবাদী খারিজা যাতে সত্য ঘোষণা করতে না পারেন সেই জন্য করিম ওয়াই এর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দায়ের করেন। আদালত উক্ত আবেদন নামঞ্জুরের আদেশ দিলে করিম উক্ত আদেশের বিরুদ্ধে উক্ত আদালতের 151 ধারার নামঞ্জুর আদেশ প্রত্যাহারের আবেদন দাখিল করে। এক্ষেত্রে করিমের উক্ত দরখাস্তের গ্রহণযোগ্যতা কি? গ্রহণযোগ্য নয়, কারণ 39,4 ক্ষেত্রে আপিল করার বিধান রয়েছে। তাছাড়া 43-1 বিধি অনুসারে আপিলের বিধান রয়েছে, আপিল করতে হবে। এখানে 151 ধারা গ্রহণযোগ্য নয়, কারণ অস্থায়ী নিষেধাজ্ঞার নামঞ্জুরের আদেশ হলে সংক্ষুব্ধ পক্ষ 43 অনুসারে আপিল দায়ের করতে পারেন। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো আগে তা নিঃশেষ করতে হবে প্রতিকার থাকলে। এরপরে করিম সহকারী জজ আদালতে ঢাকায় সত্য ঘোষণা মোকদ্দমা দায়ের করেন। নির্ধারিত শুনানির দিনে করিম গুরুতর অসুস্থ থাকার কারণে হাজির হতে পারেনি, আদালত খারিজ করে দেন। এক্ষেত্রে সহজাত ক্ষমতা প্রয়োগ করা যাবে কিনা? দেওয়ানি কাজে সুস্পষ্ট বিধান থাকলে 151 ধারার প্রতিকার পাওয়া যায় না। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে পক্ষদের অহেতুক অপচয় রোধ করতে 100 প্রতিকার দেওয়া ন্যায়সঙ্গত। এখানে 9 আদেশের বিধি অনুসারে মোকদ্দমা খারিজ হলে বিধি 9 অনুসারে 30 দিনের মধ্যে খারিজ আদেশ সত্ত্বে আবেদন করতে হবে এবং পুনর্বহালের আবেদন করতে ব্যর্থ হলে 151 ধারা পুনর্বহালের আবেদন করতে পারেন, কেননা 8 অনুসারে মোকদ্দমা খারিজ হলে নতুন করে মোকদ্দমা করার সুযোগ নাই। এরপর ডিগ্রি জারির জন্য যে আদালতে দরখাস্ত করতে হবে, যে আদালত কর্তৃক ডিগ্রিটি প্রদত্ত হয়েছে, এই শব্দগুলো দ্বারা কি বোঝানো হয়েছে? 38 ধারা অনুসারে বলা হয়েছে যে আদালতে ডিগ্রিটি প্রদত্ত হয়েছে এবং যে আদালতে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ যে আদালতের দ্বারা ডিগ্রিটি প্রদত্ত হয়েছে বলতে মূল বা বিচারিক আদালতকে বোঝায়। আর কোনো ডিগ্রি বা আপিল বা রিভিশন আদালত কর্তৃক প্রদত্ত হলে জারির আবেদন করতে হবে মূল বিচারিক আদালতে। ডিগ্রি জারির প্রথম দরখাস্তটি 3 বছরের মধ্যে দায়ের করার পর ডিগ্রিদার প্রতিটি পূর্ববর্তী দরখাস্ত নিষ্পত্তির জন্য 3 বছরের মধ্যে যে কোনো সংখ্যক ডিগ্রি জারির নতুন দরখাস্ত দায়ের করতে পারবে। তবে কোনো অবস্থায় ডিগ্রি তারিখ হতে 12 বছর নয়। হ্যাঁ, 48 বা 182 অনুচ্ছেদে বলা আছে প্রথম দরখাস্তটি পর দ্বিতীয় দরখাস্ত 3 বছর ব্যবধানের বেশি হবে না। তাছাড়া যতবার ইচ্ছে ততবার করা যাবে, তবে 12 বছরের পর জারি করা যাবে না। যেদিন ডিগ্রি জারির আবেদন করা হয় তার তারিখ থেকে ডিগ্রি পরবর্তীকালীন আদেশ ধারা কিস্তি টাকা পরিশোধ সম্পত্তি প্রদানের নির্দেশ দেওয়া থাকলে। দেওয়ানি কার্যবিধির 48 এবং তামাদিয়ান 182 অনুসারে ডিগ্রি তারিখ হতে প্রথম 3 বছরের মধ্যে প্রথম দরখাস্তটি দাখিল করতে হয়। আপিল বা রিভিশন দায়ের করা হলে নিষ্পত্তির তারিখ থেকে 3 বছরের মধ্যে দাখিল করতে হয়। এমন উক্ত 3 বছরের পরে 12 বছরের মধ্যে যতবার ইচ্ছে ডিগ্রি জারির দরখাস্ত করতে পারবে। তবে জারির দরখাস্ত প্রথম দরখাস্ত 3 বছরের বেশি হবে না এবং নিবন্ধিত হলে 6 বছরের মধ্যে দাখিল করতে পারবে। উপরোক্ত বিধানের বিধানগুলো নিম্ন দেওয়া হলো ডিগ্রি দায়িক প্রতারণা বল প্রয়োগের মাধ্যমে জারি হলে বা নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ডিগ্রি জারি কার্যকরণের পদ্ধতিগুলো আলোচনা করুন। 21 আদেশের 11 অনুসারে ধারা 51 এবং আদেশ 21-এর বিধি 11 অনুসারে 5 ভাবে ডিগ্রি জারি করা যায়। ডিগ্রিভুক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে, এটা তো আচ্ছা, হ্যাঁ, সম্পত্তিটি ক্রয় বা নিলাম বিক্রয় ধারা, ডিগ্রি দায়িক বা গ্রেপ্তার বা কারাগারে আটক ধারা এবং রিসিভার নিয়োগ করে প্রয়োজনীয় অন্য কোনো আদেশ ধারা, যেমন নিষেধাজ্ঞার আদেশ ধারা। কখন একটি আদালত ডিগ্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারেন? আদেশ 21 বিধি 26 অনুযায়ী ডিগ্রি প্রদানকারী আদালত অথবা আপিল আদালত ডিগ্রি জারি স্থগিত রাখার আবেদন করতে পারেন উপযুক্ত কারণ দর্শানো
মাধ্যমে আদালতকে সন্তুষ্ট করতে পারলে ডিগ্রিটি স্থগিত রাখতে পারেন। বিধি 29 অনুসারে ডিগ্রিদারের বিরুদ্ধে ডিগ্রিদায়ী কর্তৃক দায়েরকৃত কোনো মোকদ্দমা বিচারাধীন থাকলে এবং কোনো জামানত বা অন্য কোনো শর্ত অনুসারে বিচারাধীন মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিগ্রি স্থগিত রাখতে পারেন। ন্যায় বিচারের সাথে আদালত 151 ধারা অনুসারে আদালত ডিগ্রি জারি স্থগিত রাখতে পারেন 41 আদেশের 5 বিধি অনুসারে। আদালত নিম্নোক্ত ক্ষেত্রে ডিগ্রি জারি স্থগিত রাখতে পারেন। ডিগ্রি জারি স্থগিত না রাখলে গুরুতর ক্ষতির কারণ হবে। উক্ত আবেদন বিলম্ব ব্যতীত করা হয়েছে। আবেদনকারী কোনো জামানত প্রদান করলে পাল্টা ডিগ্রি পাল্টা দাবি বলতে আপনি কি বুঝেন? আদেশ 21-18 বলা আছে অর্থ পরিশোধের মামলা। অর্থ পরিশোধের জন্য পাল্টা ডিগ্রি একে অপরের পারস্পরিক দায় পরিশোধ করতে হয়। পাল্টা ডিগ্রি শর্তগুলো: পাল্টা ডিগ্রি দুটি অংশের বা অঙ্কের পরিশোধের জন্য থাকতে হবে এবং টাকার পরিমাণ নির্দিষ্ট হতে হবে। পৃথক পৃথক মোকদ্দমার ডিগ্রি গুলো প্রদান করতে হবে। এক মোকদ্দমার ডিগ্রিদার অন্য মোকদ্দমার ডিগ্রি দায়ী একই সময়ে এবং একই আদালত দ্বারা উক্ত ডিগ্রিগুলো জারিযোগ্য হতে হবে। পাল্টা দাবির ক্ষেত্রে 19 আদেশ 21 বিধি 19 বলা আছে দুটি অঙ্ক সমান হতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটি সন্তুষ্টি সাপেক্ষে ডিগ্রিতে লিপিবদ্ধ করতে হবে। দুটি অঙ্ক অসমান হলে বড় থেকে ছোট বাদ দিয়ে উক্ত ডিগ্রি জারি করতে হবে। করিম জমি দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলায় খাদিজার বিরুদ্ধে ডিগ্রি পায়, কিন্তু ডিগ্রি জারি মামলা আদালত কর্মচারী প্রতিবেদন দেয় যে করিম বরাবর জমির দখল বুঝিয়ে দেওয়া, কিন্তু তৃতীয় পক্ষ জাহেদ উক্ত দরখাস্ত নিয়ে অভিযোগ করে যে যে খাদিজায়ের জমির পরিবর্তে পার্শ্ববর্তী জাহেদ মালিকানের জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কারণে জমির দখল পূর্ণ বহাল চায়। এই ক্ষেত্রে প্রতিকারটা কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তৃতীয় পক্ষ জাহেদ দরখাস্তটি মিসকেস বা বিবিধ মামলা হিসেবে গণ্য হবে। এই ধরনের বিবিধ মামলা যাকে দখল থেকে অপসারণ করা হয়েছে তার ওই সম্পত্তির কোনো সত্ত্ব ছিল কিনা তা বিবেচনা করার সুযোগ নেই। শুধু দেখতে হবে যে ওই ব্যক্তি নিজ শর্ত বলে দাবি করে ওই জায়গাটা দখলকার ছিল কিনা। উক্ত দরখাস্ত শুনানির পর দেখা যায় যে দরখাস্তকারী নিজ শর্ত বলে দখলে ছিল বা দেনাদার ব্যতীত অন্য কোনো ব্যক্তি দখলে ছিল, তাহলে 21 আদেশের 101 অনুসারে তার বরাবর দখল অর্পণের নির্দেশ দিবেন। এরপরে চুক্তি প্রবল বা নিষেধাজ্ঞা দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ডিগ্রিগুলো জারির পদ্ধতি কি 32 অনুসারে আলোচনা করুন। দেওয়ানি কারাগারে আটক রেখে সম্পত্তি ক্রোক করে উভয় প্রকারে। আবার কোনো কর্পোরেশনের বিরুদ্ধে ডিগ্রি জারি করা যাবে, যেমন কর্পোরেশন সম্পত্তি ক্রোক করে উক্ত কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীকে আটক করে সম্পত্তি ক্রোক বা আটক উভয়ের ক্ষেত্রে। দাম্পত্য পুনরুদ্ধারের ডিগ্রি জারি ক্ষেত্রে দায়ী ডিগ্রি মান্য করতে অপরাগ ব্যর্থ হলে শুধুমাত্র তার সম্পত্তি ক্রোক করে উক্ত ক্রোক 1 বছর পর্যন্ত বলবৎ থাকবে। পরে ডিগ্রি মান্য না করলে ক্রোককৃত সম্পত্তি নিলামে বিক্রয় করা যাবে। এবারে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ডিগ্রি জারির পদ্ধতিগুলো কি? আদালত যার পক্ষে অস্থাবর সম্পত্তি দখলে রাখার ডিগ্রি প্রদান করেন তার বরাবর অর্পণ করার নির্দেশ দিবেন, সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিবেন, দায়ীকে জেলে আটক রাখার নির্দেশ দিবেন উক্ত যে কোনো ভাবে। এবং কোনো ক্রোক 6 মাস পর্যন্ত বলবৎ থাকলে দায়ী উক্ত ডিগ্রি মান্য করতে ব্যর্থ হলে ক্রোককৃত সম্পত্তি নিলামে বিক্রি করতে পারবেন। 21 আদেশের 35 বলতেছে যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডিগ্রি দায়ী দখল ত্যাগ না করে সেক্ষেত্রে ডিগ্রি দ্বারা আবেদন ক্রমে দখল ত্যাগ করতে বাধ্য করাতে পারবেন। স্থাবর সম্পত্তি যৌথ দখলের ডিগ্রি প্রদান করা হলে ডিগ্রি পরবর্তী একটি কপি প্রকাশ্য স্থানে লটকাই দিবেন এবং দোল কিংবা অন্য কোনো ঘোষণার দ্বারা দখল প্রদান করবেন। এবং উক্ত সম্পত্তি দালান বা বেষ্টনী দখল হলে উক্ত স্থানে পদ্মানশীল কোনো মহিলা থাকলে তাকে সরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং ডিগ্রি দ্বারা দখল দরজাভঙ্গে প্রবেশ করতে পারবেন। নিলাম ক্রেতা ব্যর্থ হলে পুনরায় বিক্রয়ের নির্দেশ দিতে পারেন। হ্যাঁ, আদেশ 21-84 বলতেছে নিলাম বিক্রয় ঘোষণার পর যদি 25% টাকা জমা দিতে যদি ব্যর্থ হয় পুনরায় নিলাম আহ্বান করতে পারবেন। কখন নিলাম ক্রেতা নিলাম রদ করতে পারেন? 21 আদেশের 91 বিধি বলা হচ্ছে ক্রেতা নিলাম রদের আবেদন করতে পারেন যখন নিলামকৃত সম্পত্তিতে ডিগ্রি দায়ীর কোনো বিক্রয়যোগ্য স্বার্থ থাকে না। প্রকৃত দাবিদার কর্তৃক বাধা প্রদান করলে সেক্ষেত্রে করণীয় কি? কোনো ব্যক্তি সরল বিশ্বাসে অন্য কোনো ব্যক্তি ডিগ্রিদার ক্রেতাকে বাধা দিলে আদালতের নিকট যদি উক্ত ব্যক্তি দাবিদার বলে সন্তুষ্ট 97 দ্বারা আবেদন খারিজ করবেন। 100 কোনো ব্যক্তি ডিগ্রিদার বা ক্রেতা কর্তৃক বেদখল। কোনো ব্যক্তিকে যিনি সত্য বলে অন্যের অধীন দখলে থাকেন ডিগ্রিদার ক্রেতা বেদখল করা হলে উক্ত আদালতে দখল পুনরুদ্ধারের আবেদন করতে পারবেন। 101 প্রকৃত দাবিদারের দখল ফেরত। 100 বিধির অধীন
আবেদন প্রাপ্ত হলে উক্ত ব্যক্তিকে প্রকৃত দাবিদার হিসেবে আদালতের নিকট সন্তুষ্ট হলে উক্ত ব্যক্তি বরাবর দখল অর্পণ করার নির্দেশ দিবেন। অর্থ পরিশোধ সংক্রান্ত ডিগ্রি জারির জন্য বিশেষ বিধানগুলি ব্যাখ্যা করুন। 21 বিধি 30 কথে বলা হয়েছে, ডিগ্রি অর্থ সম্পূর্ণ আংশিক অপরিশোধিত থাকলে ডিগ্রিকারী আদালত ডিগ্রি দ্বারা আবেদন করতে পারেন, অর্থাৎ ডিগ্রিদায়ীকে আটকের আদেশ দিতে পারেন। আটকের 6 মাস বলবৎ থাকবে, যতদিন না পর্যন্ত অপরিশোধিত থাকবে ততদিন বলবৎ থাকবে। ডিগ্রিদায়ীকে আটক করা হলে ভরণ পোষণ সরকার বহন করবেন, মাইনর আনসাউন্ড ইনসলভেন্ট ইত্যাদি। ডিগ্রির প্রত্যক্ষ জারির পদ্ধতি বর্ণনা করুন। 21 দেশের বিধি 104 তামাদি আইন অনুসারে করতে হবে। ডিগ্রিকৃত মোকদ্দমার নথিতে জারির আবেদন করা যাবে। আপিল রিভিশন আদালতে এসে প্রকৃতপক্ষে উক্ত নথিতে আবেদন করার সাথে সাথে ডিগ্রি জারির আদেশ দিতে পারবেন। ডিগ্রিদায়ক তার অধীনস্থ দাবিদের কোনো সময় ডিগ্রিদায়ীকে তাকে বাড়া দিলে ডিগ্রিদায়কে তাকে আবেদন ক্রমে আদালত কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন। প্রয়োজনে আইন প্রণয়ন করে ষষ্ঠকে ডিগ্রি দারকে তাকে দখল বুঝিয়ে আদেশ দিতে পারেন। ডিগ্রির প্রত্যক্ষ জারির পদ্ধতি 104 এটা তামাদি আইন অনুসারে করতে হবে এবং ডিগ্রিকৃত মোকদ্দমার নথিতে জারির আবেদন ডিগ্রিকৃত মোকদ্দমার নথিতে জারির আবেদন করা যাবে। এমন আপিল রিভিশন আদালত সে নথি চেয়ে এই উদ্দেশ্যে প্রস্তুতকৃত উপনথিতে আবেদন করা গ্রহণ করে সাথে সাথে ডিগ্রি জারির আদেশ দিতে পারবেন এবং ডিগ্রিদার অধীনস্থ ক্রেতাকে বাড়া দিলে ডিগ্রিদার বা ক্রেতা আবেদন ক্রমে আদালত কোনো ব্যক্তি নিয়োগ করতে পারেন। প্রয়োজন হলে আইন সংস্থাকারীকে দখল বুঝিয়ে দেওয়ার আদেশ দিতে পারেন। এরপর আপিল আদালতের ক্ষমতাগুলো কি? 107 বলা হয়েছে, আপিল চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন, মোকদ্দমা পূর্ণ বিচারে পাঠাইতে পারেন, বিচার্য বিষয় গঠন বা বিচারার্থে প্রেরণ করতে পারেন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। তবে 41 আদেশে 30-2 আপিলকারী উক্ত দায়িক অনুপস্থিত থাকলে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকলে আদালত রায় ঘোষণা করতে পারেন। আপিল আদালত কখনো অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। 107 আদার 41 বিধি 27 যে সাক্ষ্য বিচারিক আদালত গ্রহণ করা উচিত ছিল তা অগ্রাহ্য হলে রায় প্রদানের সুবিধার্থে গুরুত্বপূর্ণ কারণে দলিল উপস্থাপন বা সাক্ষী জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন হলে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।